10 টাকায় ভিক্ষে দিতে চাস? এখন তোরা আমার ঘরে ভিক্ষে খাচ্ছিস, বিনা দামে কিছুই মেলে না রে স্বার্থপর। তবুও আমি তোদের সেই পায়েস খাওয়াবো। খা, পায়েস খা। মেঝেতে ছিটকে পড়ল পায়েসের বাটিটা, দুধ ছিটকে গেল চারিদিকে। সেই ভিক্ষুক মহিলার চোখ হঠাৎ লাল হয়ে গেল, ঠোঁট বেঁকে বলল, কিরে, তুই পায়েস ফেলে দিলি? এখন আমার জন্য পায়েস রেঁধে আন। আদিল আর মাহি অনেকক্ষণ ধরে পার্কের বেঞ্চে বসে আছে। চারপাশে বিকেলের নরম আলো, হালকা বাতাস বইছে। তারা একে অপরকে বহুদিন ধরে চেনে, ভালোবাসে। অফিসের ব্যস্ততা, জীবনের টানাপড়নের মাঝেও ছুটির দিনে দুজন একটু সময় কাটায় একসাথে। আদিল একজন ইঞ্জিনিয়ার, আর মাহি একটি স্কুলের শিক্ষিকা। হঠাৎ কোথা থেকে এক অদ্ভুত চেহারার ভিক্ষুক এসে হাজির। মেয়েটি মলিন জামা, ছেঁড়া শাড়ি, এলোমেলো চুল, মুখে একরাশ পাগলাটে ভাব। সে হাত বাড়িয়ে বলল, নাও না মা, কিছু দাও। আদিল পকেট থেকে 10 টাকার একটি নোট বের করে তার হাতে দিতে গেল, কিন্তু ভিক্ষুক মুখটা কুঁচকে বলল, আজকাল কি কেউ 10 টাকায় ভিক্ষা দেয় নাকি? মাহি রেগে গেল, এটা কি ভিক্ষা নাকি ব্যবসা? যা যা, অন্যদিকে যা। ভিক্ষুক তখন চলে গেলেও কিছুক্ষণ পর আবার ফিরে এলো। এবার সে গম্ভীর গলায় বলল, আমাকে 100 টাকা দাও, তাহলে তোমাদের ভালো হবে। আদিল আর মাহি এবার বিরক্ত হয়ে আবারও তাকে তাড়িয়ে দিল, কিন্তু ভিক্ষুক যেন কিছুতেই হার মানতে চায় না। একটু দূরে গিয়ে আবার ফিরে এসে দাঁড়ালো। তারপর ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটিয়ে বলল, তোরা ভিক্ষে দিলি না তো? ঠিক আছে, আমি কিন্তু তোদের দেখে নেব। এই বলে সে চলে গেল। আদিল আর মাহি একে অপরের দিকে তাকালো, মুখে এক অজানা অস্বস্তির ছায়া। এমনিতেই তারা তাদের জীবন, বিয়ে, সংসার নিয়ে বেশ চিন্তায় আছে। তারা এখন আর আলাদা থাকতে চায় না। তারা বিয়ে করে সংসার করতে উদ্গ্রীব হয়ে আছে। সন্ধে থেকেই আকাশে কালো মেঘের খেলা। হঠাৎ শুরু হলো প্রবল ঝড়। গাছগুলো পাগলের মতো দুলছে, বাতাসে উড়ে যাচ্ছে শুকনো পাতা। দূর থেকে বিজলি পড়ার শব্দে যেন পুরো আকাশ কেঁপে উঠছে। সেই ভয়াল আবহাওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আদিল আর মাহি, দুজনেই ভিজে একাকার। নার্ভাস কণ্ঠে আদিল বলল, মাহি, ঝর্ণা থামা পর্যন্ত কোথাও আশ্রয় নিতে হবে। দুজনেই চারপাশে তাকিয়ে দেখে রাস্তার শেষ মাথায় এক পুরনো বাংলো, চারপাশ জঙ্গল ঘেরা। জানালার পর্দাগুলো বাতাসে উড়ছে, মনে হয় যেন তাদেরকেই ডাকছে ভিতরে। আশেপাশে কোনো মানুষ নেই, তাই দ্বিধা সত্ত্বেও তারা এগিয়ে গেল সেই বাংলোর দিকে। দরজায় হাত দিতেই সেটি কিচকিচ শব্দ করে খুলে গেল। অন্ধকার, ধুলো মাখা আসবাবপত্র, মাকড়সার জাল, চারিদিকটা একেবারে ভুতুড়ে। মাহি কাঁপা গলায় বলল, আদিল, আমার খুব ভয় লাগছে, চল না বাইরে যাই। আদিল জানালার দিকে তাকিয়ে বলল, বাহিরে এই বৃষ্টিতে যাওয়া সম্ভব না, ঝড় থামলেই চলে যাব। তারা ধীরে ধীরে বাংলোর ভেতরে হাঁটতে লাগল। একটু পরে দেখতে পেল একটি রুম অদ্ভুতভাবে পরিপাটি। খাট, টেবিল, ফ্রিজ সবকিছু ঠিকঠাক রাখা, যেন কেউ এখনো এখানে থাকে। আদিল অবাক হয়ে বলল, এত বছর ধরে পরিত্যক্ত বাড়িতে কেউ এমনভাবে রুম সাজিয়ে রাখবে? মাহি তখন বলল, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। সে ফ্রিজের কাছে গিয়ে দরজা খুলল। ভিতরে রাখা আছে এক বাটি দুধের পায়েস। এতটা ক্ষুধার পর তারা কোনো কিছু না ভেবেই পায়েস খেতে শুরু করল। ঠিক সেই সময় দরজার কাছে হঠাৎ একটা ছায়া পড়ল। তারা দুজন ঘুরে তাকাতেই বুক কেঁপে উঠল। দরজায় দাঁড়িয়ে আছে সেই ভিক্ষুক মহিলা, যাকে বিকেলে পার্কে তারা তাড়িয়ে দিয়েছিল। মুহূর্তেই আদিল আর মাহির মুখে ভয়, লজ্জা আর বিস্ময়ের ছাপ। তারা কিচ্ছু বলতে পারল না। ভিক্ষুক মহিলা কি ঠোঁটে হালকা হাসি এনে বলল, লজ্জা করো না, খাও, আমি কিছু মনে করিনি। তারপর সে এক অদ্ভুত শির দাঁড়াবে নামার হাসি দিল, যেন সেই হাসির ভিতর লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য। ভিক্ষুক মহিলার সেই অদ্ভুত হাসির পর ঘরটা যেন এখন আরও ঠান্ডা হয়ে গেল। বাতাস বন্ধ, তবুও জানালার পর্দাগুলো নিজে নিজে দুলছে। আদিল কাঁপা গলায় বলল, আপনি আপনি এখানে কিভাবে? মহিলা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। তার ভেজা চুল গলার উপর দিয়ে ঝুলে আছে, চোখ দুটি যেন আগুনের মতো লালচে। সে বলল, এটা আমার বাড়ি। আগে কেউ এলে ভিক্ষে দিত, এখন কেউ দেয় না, তাই আমি ভিক্ষে নিতে আসি। আর কেউ না দিলে
তার শেষ কথাটি ফিসফিসে হয়ে মিলিয়ে গেল ঘরের ভারী নীরবতায়। মাহি ভয় পেয়ে আদিলের হাত শক্ত করে ধরল। হঠাৎ বিদ্যুৎ চমকালো। বিদ্যুৎ নিভে যেতেই আবার অন্ধকার। মাহি কাঁপা গলায় চিৎকার করল, আদিল, চল এখান থেকে। কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে আছে সেই ভিক্ষুক। এবার তার কণ্ঠে কোনো রাগ নেই। তোরা আমাকে 10 টাকায় ভিক্ষে দিতে চাস? এখন তোরা আমার ঘরে ভিক্ষে খাচ্ছিস। বিনা দামে কিছুই মেলে না রে স্বার্থপর। তবুও আমি তোদের সেই পায়েস খাওয়াবো। খা, পায়েস খা। মেঝেতে ছিটকে পড়ল পায়েসের বাটিটা। দুধ ছিটকে গেল চারিদিকে। সেই ভিক্ষুক মহিলার চোখ হঠাৎ লাল হয়ে গেল। ঠোঁট বেঁকে বলল, কিরে, তুই পায়েস ফেলে দিলি? এখন আমার জন্য পায়েস রেঁধে আনজা। মাহি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। হাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে, সে কিচ্ছু বলতে পারছে না। আদিল ধীরে ধীরে তার কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, মাহি, ও যা বলছে তাই কর। মাহি কাঁপা কণ্ঠে বলল, কিন্তু আমি তো জানি না রান্নাঘর কোথায়। চল, তোকে দেখাই। এখানেই তো রান্নাঘর। রান্নাঘরের ভেতর ঘন ধোঁয়া আর স্যাঁতস্যাঁতে গন্ধ। পুরনো চুলা, মরিচা পড়া হাঁড়ি আর টেবিলের উপর কিছু শুকনো পাতা পড়ে আছে। মাহি ভয়ে চারপাশে তাকালো, তারপর কাঁপা গলায় বলল, কিন্তু দুধ, চাল, চিনি এসব কিছুই তো নেই। ভিক্ষুক মহিলা এবার চোখ ঘুরিয়ে আদিলের দিকে তাকিয়ে বলল, তুই যা, বাইরে গিয়ে কিনে আন সব। বৃষ্টি থেমেছে। আদিল দ্বিধা করল। বাইরে তাকিয়ে সত্যিই দেখল ঝড় থেমে গেছে, কেবল মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে আকাশে। মাহি কাঁদতে কাঁদতে বলল, আমি একা থাকব না, আমিও যাব তোমার সাথে। মহিলাটি হঠাৎ চিৎকার করে উঠল, বাহ, পালানোর চালাকি করছিস? ভাবছিস আমি বুঝব না? তার চোখ জলজল করছে, মুখের হাসিটা যেন আর মানুষের নয়। মাহি ভয় পেয়ে চুপ করে গেল। আদিল কিছু না বলে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বাহিরে এখন নিস্তব্ধ রাত। দূরে কোথাও ব্যাঙ ডাকছে। শহর থেকে অনেক দূরের এই নির্জন এলাকায় দোকান খোলা নেই কোথাও। অনেক হাঁটার পর এক কোণে একটা ম্লান আলো দেখা গেল। একটা পুরনো মুদির দোকান। দোকানদার বৃদ্ধ লোকটি কেমন যেন অচেনা। গলায় শব্দ ভারী আর কর্কশ। আদিল তাকে বলল, দুধ, চাল আর চিনি দেবেন? এই সময় কেউ রান্না করে নাকি বাবু? আদিল কিছু না বলে টাকা বাড়িয়ে দিল। বৃদ্ধ ধীরে ধীরে জিনিসগুলো প্যাকেট করে দিল। সে ফিরে এলো বাংলোয়। দেখল মাহি রান্নাঘরে দাঁড়িয়ে আছে, মুখে ভয়, হাতে হাঁড়ি। ধীরে ধীরে পায়েস রান্না শুরু করল সে। ধোঁয়ার মধ্যে দুধের গন্ধ ছড়িয়ে পড়ছে। রান্না শেষ হলে মাহি কাঁপা হাতে তার সামনে পায়েসের বাটি রাখল। মহিলা 1 চামচ খেয়ে চোখ বন্ধ করল। মুখে এক দীর্ঘ নিঃশ্বাস। আহ, এখন তৃপ্তি পেলাম। তারপর ধীরে ধীরে মুখ খুলে হাসল, একটা দীর্ঘ, গা শিউড়ে ওঠা হাসি। আজ অনেক দিন পর কেউ আমার জন্যে পায়েস রেঁধে দিল। তার সেই হাসির সঙ্গে বাতাসে যেন কোথাও দূরে কান্নার শব্দ মিশে গেল। ভিক্ষুক মহিলা এবার শান্ত গলায় বলল, তোরা খা, আমি তোদের মতো নিষ্ঠুর নই। তোদের ক্ষুধা আমি বুঝেছি। তার চোখে আর আগের মতো রাগ নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। আদিল আর মাহি দ্বিধায় পড়ল, কিন্তু পরিস্থিতি এমন যে না খেয়ে উপায় নেই। তারা ধীরে ধীরে পায়েস মুখে তুলল। স্বাদটা অচেনা, একই সঙ্গে মিষ্টি, আবার হালকা তিক্ত। তবুও তাদের শরীরের ক্লান্তি যেন মুহূর্তেই কিছুটা হালকা হয়ে গেল। মহিলা চুপচাপ তাকিয়ে রইল তাদের দিকে। বাহিরে আবার শুরু হয়েছে ঝড়। জানালার কাছে বৃষ্টির ফোঁটা ঠক ঠক করে পড়ছে। বাতাসে বাঁশের ডাল ঘষে অদ্ভুত শব্দ তুলছে। ভিক্ষুক বলল, বাহিরে এখন ঝড় বাড়ছে। আজ রাতে এখানেই থাক তোরা, কাল সকালে চলে যাস। তার কণ্ঠে এমন কিছু ছিল যেন আদেশ নয়, একটা মায়ার ছোঁয়া। তারপর সে ধীরে ধীরে দাঁড়িয়ে তাদের বাংলোর এক কোণের দিকে নিয়ে গেল। এই ঘরটা পরিষ্কার, এখানে রাতটা কাটিয়ে নিস। আদিল আর মাহি একে অপরের দিকে তাকালো। এই প্রথম তারা একসাথে রাত কাটাবে। ঘরটা অন্ধকার, মোমবাতির আলোয় আলোকিত। বাইরের ঝড়ের শব্দ তাদের নিঃশব্দ হৃৎস্পন্দনের সঙ্গে মিশে যাচ্ছে। একদিকে অজানা ভয়, অন্যদিকে একে অপরের প্রতি আকর্ষণ। তারা কথা বলছে ধীরে, যেন প্রতিটা শব্দের প্রতিধ্বনি এই পুরনো দেওয়ালের ভেতর কোথাও ঘুরে ফিরে আবার তাদের কাছেই ফিরে আসে। কিন্তু তাদের মন শান্ত নয়। সেই ভিক্ষুকের মুখ, তার হাসি, সবকিছুই এখনও চোখের সামনে ভাসছে। হঠাৎ দরজায় টোকা, ঠক ঠক। আদিল ধীরে দরজা খুলে দিল। দরজায় দাঁড়িয়ে সেই ভিক্ষুক, মুখে কোমল হাসি। ভয় পেও না, নিশ্চিন্তে রাত কাটাও।
তোমরা এই সুন্দর রাতটি উপভোগ করো। তার কথার শেষে ঠোঁটের কোন এক রহস্যময় হাসি ফুটল। আদিল ও মাহি দুজনেই লজ্জায় মুখ নামিয়ে ফেলল। ভিক্ষুক ধীরে ধীরে চলে গেল অন্ধকার করিডোরে। দরজা বন্ধ করে তারা একে অপরের দিকে তাকালো। বাইরে ঝড়, ঘরের ভেতর নিঃশব্দতা। সকালের আলোয় আলোকিত হয়েছে ঘর। জানালার ফাঁক গলে রোদের সোনালি রেখা এসে পড়েছে আদিল ও মাহির মুখে। বাহিরের পাখিদের ডাক, গাছের পাতায় রোদের ঝিকিমিকি সবকিছু যেন আগের রাতের ভয়কে মুছে দিয়েছে। তারা দুজনেই আজ অদ্ভুতভাবে চনমনে, প্রাণবন্ত। কাল রাতটা স্বপ্নের মতো লাগছে, তাই না আদিল? আদিল মৃদু হাসল। হ্যাঁ, মনে হচ্ছে সবকিছু যেন প্রাচীনকালের কোনো গল্প ছিল। তারা বাংলো থেকে বেরিয়ে এলো। বাইরে রোদ ঝলমলে, বাতাসে ভিজে মাটির গন্ধ। চারদিকে জীবনের চেনা কোলাহল, রিকশা, গাড়ির হর্ন, মানুষের হাঁটাচলা, সবই এত স্বাভাবিক যে মনে হয় গতরাতের সেই ভুতুড়ে বাংলো যেন ছিল কোনো মরীচিকা। কিন্তু এক অদ্ভুত বিষয় তাদের চোখে পড়ল। রাস্তার পাশে ভিক্ষা চাইছে সেই একই মহিলা, হুবহু সেই মুখ, সেই চোখ, একই হাসি। আরও আশ্চর্যের বিষয় হল, প্রত্যেক পথচারী থেমে তাকে 100 টাকা করে দিচ্ছে। কেউ 10 বা 20 নয়, সবাই যেন এক নির্দিষ্ট পরিমাণেই দিচ্ছে, যেন কোনো অদৃশ্য নিয়ম মেনে।